নবম অধ্যায়। অক্টোপাসের চোখটা বেড়ালের মাথার মতো বড়, ঠেলে বেরিয়ে আসছে কপালের উপরে জলজলে লাল একটা চোখ। মণিটা সবুজ, ফসফরাসের দুটিতে দপদপ করছে। অক্টোপাসের 8টা শুঁড়, কুৎসিত আর ভয়ঙ্কর, জট পাকানো কতগুলো সাপের মতো কুণ্ডলি বেঁধে পাক খেয়ে এপাশ ওপাশ করছে। কর্কশ আঁশে ঢাকা চামড়া আতঙ্ক জাগিয়ে খসখস শব্দে নাড়াচাড়া করছে। শিরশির করে এগিয়ে আসছে অক্টোপাসটা। একেবারে চোখের ওপর ও যেন অক্টোপাসটাকে দেখতে পাচ্ছে। অক্টোপাসের শুঁড়গুলো এবার ওর শরীরের ওপর দিয়ে এগিয়ে এসে ওকে জড়িয়ে ধরছে। ঠান্ডা শুঁড়গুলোর স্পর্শে বলতার কামড়ের যন্ত্রণা। হুল বের করে অক্টোপাসটা তার মাথার মধ্যে কামড় বসাচ্ছে ভীমরুলের মতো। পাকে পাকে জড়িয়ে ধরে অক্টোপাসটা ওর রক্ত শুষে নিচ্ছে। ও স্পষ্ট অনুভব করছে ওর দেহের রক্ত বেরিয়ে গিয়ে ঢুকছে অক্টোপাসটার ফুলে ওঠা দেহের মধ্যে। হুলের মধ্যে দিয়ে রক্ত শুষেই চলেছে অক্টোপাসটা। কি অসহ্য রক্ত শোষণের সেই যন্ত্রণাটা! কোথায় যেন অনেক দূরে, অনেক অনেক দূরে ও মানুষের গলার স্বর শুনতে পাচ্ছে। ওর নাড়িটা এখন কেমন? আরেকটি মেয়েলি গলা নরম স্বরে জবাব দিচ্ছে, নাড়ির গতি 138, জ্বরের উত্তাপ 103.1। সমস্তক্ষণ ভুল বকছে। অক্টোপাসটা মিলিয়ে গেল, কিন্তু যন্ত্রণাটা থেকে গেল। পাভেল অনুভব করলো কে যেন তার মণিবন্ধটা ধরেছে। চোখ দুটো খুলতে চেষ্টা করলো সে, কিন্তু পাতা দুটো এত ভারী যে মেলে ধরবার শক্তি নেই তার। এত গরম লাগছে কেন? মা নিশ্চয়ই উনুনটায় আগুন দিয়েছে। আবার সে শুনতে পাচ্ছে সেই গলার স্বর। নাড়িটা এখন 122। চোখের পাতাটা খুলবার চেষ্টা করলো পাভেল, কিন্তু তার শরীরের ভেতরে যে আগুন জ্বলছে, দম বন্ধ হয়ে আসছে তার। নিদারুণ তেষ্টা পেয়েছে তার। এখনই তাকে উঠে পড়ে খানিকটা জল খেতেই হবে, কিন্তু উঠছে না কেন সে? নড়তে চেষ্টা করছে সে, কিন্তু তার হাত পাগুলো তাকে মানছে না কিছুতেই। দেহটা যেন তার নিজের নয়। মা তাকে এক্ষুনি খানিকটা জল এনে দেবে। মাকে বলবে পাবেল, জল খাবো আমি। কি যেন নড়ে উঠছে তার পাশে। অক্টোপাসটা আবার তার উপর গুঁড়ি মেরে এগিয়ে আসছে নাকি? ওই যে আসছে, লাল চোখ দুটো দেখতে পাচ্ছে ও। বহুদূর থেকে সেই কোমল গলার স্বরটা আবার আসছে, ফ্রসিয়া, একটু জল আনো। কার নাম ওটা? কিন্তু মনে করার চেষ্টা করতে গিয়ে মানসিক অবসাদে আরেকবার অন্ধকার এসে আচ্ছন্ন করলো তাকে। আচ্ছন্ন ভাবটা কেটে যেতেই তার মনে পড়ল, আমার তেষ্টা পেয়েছে। আবার গলার স্বর শুনতে পেল। জ্ঞান ফিরে আসছে বলে মনে হচ্ছে। আরো কাছে, আরো স্পষ্ট সেই মিষ্টি গলার স্বর। জল খাবে কমরেড? আমাকে জিজ্ঞেস করছে নাকি? আমি কি অসুস্থ? ও হ্যাঁ, আমাকে ওই টাইফাসের অসুখে পেরেছে। তারপর তৃতীয়বারের মতো সে তার চোখের পাতা খোলবার চেষ্টা করল এবং শেষ পর্যন্ত পারল। চেতনা ফিরে আসতেই তার অল্প খোলা চোখের সংকীর্ণ দৃষ্টিপথে প্রথমেই নজরে পড়ল তার মাথার উপরে একটা লাল গোল জিনিস। কিন্তু কি একটা কালো জিনিস তার দিকে ঝুঁকে এগিয়ে আসতেই তার পেছনে আড়াল হয়ে গেল ওই লাল গোল জিনিসটা। তারপর তার ঠোঁটের উপর গেলাসের শক্ত কাঁচের স্পর্শ, জলের স্পর্শ, প্রাণদায়িনী জল। শরীরের ভেতরের আগুনটা তার নিভে গেল। তৃষ্ণা মিটতে শান্ত স্বরে ফিসফিসিয়ে পাভেল বলল, এবার একটু ভালো লাগছে। দেখতে পাচ্ছ আমায় কমরেড? তার উপরে ঝুঁকে পড়া সেই কালো মূর্তিটা জিজ্ঞেস করল। তারপর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ার ঠিক আগের মুহূর্তে সে কোনো রকমে বলল, দেখতে পাচ্ছি না, তবে শুনতে পাচ্ছি। কেই বা বিশ্বাস করতে পেরেছিল যে ও সামলে উঠবে? তবু দেখো, ও আবার বেঁচে উঠছে। অত্যন্ত শক্ত উপকরণে তৈরি ওর শরীর। নিনা ভ্লাদিমিরভনা, তুমি গর্ব করতে পারো। তুমি সত্যিই ওর প্রাণ বাঁচিয়েছ। মেয়েটি অল্প একটু কেঁপে ওঠা গলায় জবাব দিল, ভারী আনন্দ হচ্ছে আমার। 13 দিন ধরে অচৈতন্য থাকার পর পাভেল কোর্চাগিনের জ্ঞান ফিরে এলো। তরুণ দেহখানা তার মৃত্যুকে মেনে নিতে চায়নি। ধীরে ধীরে সে শক্তি ফিরে পেয়েছে, যেন নতুন করে জন্ম নেবার মতো। সবকিছু নতুন আর আশ্চর্য ঠেকছে। শুধু মাথাটা তার অনড় হয়ে পড়ে আছে। প্লাস্টারের ছাঁচে আটকানো, দুর্বিষহ রকমের ভারী। মাথাটাকে নাড়াবার শক্তি ওর নেই। কিন্তু অন্যান্য প্রত্যঙ্গের অনুভূতি শিগগিরই ফিরে এলো।
অল্প কয়েকদিনেই ও নিজের আঙুলগুলো বাঁকাতে পারছে। সামরিক হাসপাতালের সহকারী ডাক্তার নিনা ভ্লাদিমিরোভনা তার ঘরে একটা ছোট্ট টেবিলের সামনে বসে লাইলাক ফুলের মতো নীল রঙের মলাট দেওয়া একটা মোটা নোট বইয়ের পাতা উল্টাচ্ছিল। নোট বইটার পাতায় পরিষ্কার হাতের লেখায় মেইলি বাঁকা অক্ষরে সংক্ষিপ্ত নোট লেখা আছে। 26শে আগস্ট 1920। অ্যাম্বুলেন্স ট্রেনে আজ কয়েকটা গুরুতর রকম আহত লোককে আনা হয়েছে। একজন আহতের মাথায় সাংঘাতিক চোট লেগেছে। জানলাটার পাশে কোণের দিকে ওকে আমরা রেখেছি। মোটে 17 বছর বয়স। ওর পকেট থেকে পাওয়া কাগজপত্র আর ও কিভাবে আহত হলো তার পূর্ণ বিবরণ সমেত আমাকে ওরা একটা খাম দিয়েছে। ওর নাম পাভেল আন্দ্রিয়েভিচ কোরচাগিন। ওর কাগজপত্রের মধ্যে পাওয়া গেছে ইউক্রেনের কমসমলের সভ্য কার্ড নম্বর 967, ছেঁড়া একটা লাল ফৌজের শনাক্তকরণের বই আর ফৌজি বিবৃতির একটা কপি, যাতে বলা হয়েছে যে লাল ফৌজের সৈন্য পাভেল কোরচাগিন একটা টহলদারি অনুসন্ধানের কাজ অত্যন্ত কৃতিত্বের সঙ্গে করেছে বলে তাকে সাধুবাদ দেওয়া হচ্ছে। সেই সঙ্গে তার নিজের লেখা একটা নোটও আছে। যদি আমি মারা যাই তাহলে আমার আত্মীয়দের দয়া করে এই ঠিকানায় চিঠি দেবেন। আর্টেম কোরচাগিন, কারিগর, রেলওয়ে ডিপো, শেপেতোভকা। 19শে আগস্ট একটা গোলার টুকরোর আঘাত পাওয়ার পর থেকেই ও অজ্ঞান হয়ে আছে। কাল আনাতোলি স্তেপানোভিচ ওকে পরীক্ষা করবেন। 27শে আগস্ট। আজ আমরা কোরচাগিনের ক্ষতটা পরীক্ষা করেছি। ক্ষতটা খুব গভীর, খুলি কেটে গেছে এবং মাথার ডান দিকের গোটাটাই অসাড় হয়ে গেছে। ডান চোখের একটা রক্তবাহ ফেটে গিয়ে চোখটা ভয়ানক রকমের ফুলে উঠেছে। ফুলে ওঠা বন্ধ করার জন্য আনাতোলি স্তেপানোভিচ চোখটা তুলে ফেলতে চেয়েছিলেন, কিন্তু ফোলাটা কমে যাবার সম্ভাবনা আছে বলে মনে হওয়ায় আমি তাকে সেটা করতে দিইনি। ছেলেটা সেরে উঠতে পারে, সেক্ষেত্রে ওর অঙ্গহানি হলে ভারী দুঃখের কারণ হবে। ছেলেটা সমস্তক্ষণ ভুল বকছে আর ভয়ানক ছটফট করছে। আমাদের মধ্যে একজন করে সব সময় ওর বিছানার পাশে ডিউটিতে রয়েছে। আমি ওর পিছনে আমার অনেকটা সময় দিই। মারা যাবার পক্ষে ওর বয়স নিতান্তই অল্প। আমি দৃঢ় সংকল্প করেছি, মৃত্যুর মুঠো থেকে এই তরুণ প্রাণটিকে আমি ছিনিয়ে আনবই, নিশ্চয়ই সফল হব। কাল আমার কাজের সময় শেষ হয়ে যাবার পরে ওর ওয়ার্ডে আমি অনেকক্ষণ ছিলাম। সেখানে ওর অবস্থাটাই সবচেয়ে গুরুতর। বসে বসে আমি ওর ভুল বকা শুনলাম। মাঝে মাঝে সেগুলো একটা গল্পের মতো শোনায়। ওর জীবনের অনেক কিছু জানতে পারলাম। কিন্তু মাঝে মাঝে আবার ছেলেটা অতি বিশ্রী রকম গালাগাল দিতে থাকে। ওর ভাষাটা বড় ভয়ানক। ওর মুখে এরকম গালাগালি শুনে কি জানি কেন আমার বড় ক্ষোভ হচ্ছে। ও বাঁচবে বলে আনাতোলি স্তেপানোভিচ মনে করেন না। বুড়ো মানুষটা অভিযোগের সঙ্গে সক্ষোভে বললেন, এইসব বাচ্চাদের নিয়ে আমাদের ফৌজ যে কি করতে চায় তা বুঝিনে। ভারী বিশ্রী ব্যাপার। 30শে আগস্ট। কোরচাগিন এখনো অজ্ঞান হয়ে আছে। যেসব রোগীদের সম্বন্ধে কোনো আশা নেই তাদের যে ওয়ার্ডে পাঠানো হয় তাকেও সেখানেই পাঠানো হয়েছে। নার্স ফ্রোসিয়া সদা সর্বদা তার পাশে আছে। দেখা গেল সে ছেলেটাকে চেনে। একসময় তারা একসঙ্গে কাজ করেছে। কি অসীম যত্ন সে করছে ছেলেটাকে। এখন আমারও মনে হচ্ছে কোনো আশা নেই। 2রা সেপ্টেম্বর, রাত 11টা। আজ আমার ভারী আনন্দের দিন। আমার রোগী কোরচাগিন জ্ঞান ফিরে পেয়েছে, সংকট কেটে গেছে। গত 2 দিন আমি বাড়ি ফিরিনি, হাসপাতালেই সমস্তক্ষণ কাটিয়েছি। আরও একটি জীবন রক্ষা পেল, এতে আমার যে কি আনন্দ হচ্ছে তা বলে বোঝাতে পারবো না। আমাদের ওয়ার্ডে একটা মৃত্যুর সংখ্যা কমল। আমার এই দারুণ খাটুনির কাজে একজন রোগীর সেরে ওঠাটা ভারী আনন্দের ব্যাপার। ওরা শিশুর মতো হয়ে পড়ে। ওদের ভালোবাসাটা সরল আর আন্তরিক। আমিও ওদের প্রতি এমন স্নেহাসক্ত হয়ে পড়ি যে ওদের বিদায় নেবার সময় আমি প্রায় কেঁদেই ফেলি। এটা যে আমার বোকামি তা আমি জানি, কিন্তু তবু কিছুতেই সামলাতে পারি না। 10ই সেপ্টেম্বর। কোরচাগিন আজ তার বাড়িতে প্রথম চিঠি পাঠালো। ও যা যা বলে গেল আমি সেই মতো চিঠিখানা লিখে দিলাম। ও জানাচ্ছে আঘাতটা ওর এমন কিছু গুরুতর নয়, শিগগিরই সেরে উঠে ও একবার বাড়ি যাবে। দারুণ রক্তক্ষয় হয়েছে ওর, মরার মতো ফ্যাকাশে হয়ে গেছে, এখনো খুব দুর্বল। 14ই সেপ্টেম্বর। কোরচাগিন আজ প্রথম হাসলো। ভারী সুন্দর হাসে ছেলেটা। সাধারণত
ওর বয়সের তুলনায় ও খুবই গম্ভীর, খুব দ্রুত সেরে উঠছে ও। কোর্চাগিন আর ফ্রোসিয়ার মধ্যে গভীর বন্ধুত্ব। প্রায় ফ্রোসিয়াকে ওর বিছানার পাশে দেখি। সে নিশ্চয়ই ওকে আমার কথা বলেছে, আমার গুণকীর্তন করেছে বলে বোঝা যাচ্ছে, কারণ ইদানিং কোর্চাগিন আমাকে দেখলেই একটা ক্ষীণ হাসি হেসে অভ্যর্থনা জানায়। গতকাল সে জিজ্ঞেস করেছিল, তোমার বাহুতে ওই কালো কালো দাগ কিসের ডাক্তার? ওকে আর আমি বলিনি যে ওই দাগগুলো ওরই আঁচড়ের চিহ্ন। জ্বরের ঘোরে ভুল বকার সময় সে আঙুল দিয়ে আমার বাহু খামচে ধরেছিল। 17 সেপ্টেম্বর। কোর্চাগিনের মাথার চোটটা চমৎকার সেরে উঠছে। ক্ষতটা ধুয়ে বেঁধে দেবার সময় যে আশ্চর্য সহিষ্ণুতার সঙ্গে এই ছেলেটি যন্ত্রণা সহ্য করে তা দেখে আমরা ডাক্তাররা বিস্মিত হয়েছি। সাধারণত এরকম ক্ষেত্রে রোগীরা দারুণ চেঁচায় আর বেশিরভাগ ক্ষেত্রেই এদের নিয়ে মহা অসুবিধায় পড়তে হয়, কিন্তু এই রোগীটি শান্তভাবে শুয়ে থাকে। খোলা ক্ষতটায় যখন আয়োডিন দিয়ে ধুয়ে দেওয়া হয় তখন সে শক্ত হয়ে নিজেকে টান টান করে রাখে, বেহালার কানে মোচড় দেওয়ার তারের মতো। মাঝে মাঝে অজ্ঞানও হয়ে যায়, কিন্তু একবারও আমরা ওর মুখ দিয়ে যন্ত্রণার আওয়াজ বেরোতে শুনিনি। কি জানি কোথা থেকে ছেলেটা এই দুর্নিবার মহাশক্তি পেল। 21 সেপ্টেম্বর। আজ আমরা প্রথম কোর্চাগিনকে ঠেলা চেয়ারে করে বড় বারান্দাটায় এনে বসাই। বাগানটা দেখে কি উজ্জ্বল হয়ে উঠল ওর মুখ। কিরকম লোভীর মতো ও মুক্ত বাতাস টেনে নিল নিঃশ্বাসের সঙ্গে। ওর মাথাটা ব্যান্ডেজে ঢাকা, মাত্র একটা চোখ খোলা। সেই প্রাণোজ্জ্বল চোখটা পৃথিবীর দিকে চেয়ে রয়েছে, যেন এই প্রথম পৃথিবীর সঙ্গে তার দৃষ্টি বিনিময়। 26 সেপ্টেম্বর। আজ দুটি তরুণী হাসপাতালে এসেছিল কোর্চাগিনের সঙ্গে দেখা করার জন্য। ওদের সঙ্গে কথা বলার জন্য বাইরের লোকেদের বসার নিচের ঘরটায় আমি নেমে গেলাম। মেয়ে দুটির মধ্যে একজন ভারী সুন্দরী। ওরা নিজেদের নাম বলল, তোনিয়া তুমনোভা আর তাতিয়ানা বুরানোভস্কাইয়া। তোনিয়ার কথা আমি শুনেছি, জ্বরের ঘোরে প্রলাপ বকার সময় কোর্চাগিন নামটা বলতো। তার সঙ্গে দেখা করার অনুমতি আমি দিলাম ওদের। 8 অক্টোবর। কোর্চাগিন এখন নিজে নিজেই বাগানে হেঁটে বেড়ায়। ঘন ঘন আমাকে জিজ্ঞেস করছে হাসপাতাল থেকে ছাড়া পাবে কবে। আমি বলেছি শিগগিরই। রোগীদের সঙ্গে দেখা করার প্রত্যেকটি নির্দিষ্ট দিনে মেয়ে দুটি ওকে দেখতে আসে। কেন যে কোর্চাগিন তার গলা দিয়ে যন্ত্রণার আওয়াজ বের হতে দেয় না তা এখন জানতে পেরেছি। আমি জিজ্ঞেস করাতে ও বলল, দি গ্যাটফ্লাই উপন্যাসটা পড়ে দেখো, তাহলেই বুঝতে পারবে। 14 অক্টোবর। কোর্চাগিন ছাড়া পেয়ে গেছে। গভীর আবেগের সঙ্গে সে আমার কাছে বিদায় নিল। চোখের ওপর থেকে ব্যান্ডেজটা তার খুলে দেওয়া হয়েছে, এখন শুধু তার মাথাটা বাঁধা। ডান চোখটা অন্ধ হয়ে গেছে, কিন্তু দেখতে বেশ স্বাভাবিকই আছে। এই চমৎকার তরুণ কমরেডটির সঙ্গে ছাড়াছাড়ি হবার সময় গভীর বেদনা জমে উঠল মনে, কিন্তু এই তো রীতি, সেরে উঠলেই ওরা আমাদের ছেড়ে চলে যায়। আর বড় একটা দেখাশোনা হয়ে ওঠে না কখনো। বিদায় নেবার সময় কোর্চাগিন বলল, আহা, বাঁ চোখটা গেল না কেন, এখন আমি বন্দুক ছুঁড়ব কি করে। ও এখনো যুদ্ধফ্রন্টের কথা ভাবছে। হাসপাতাল থেকে ছাড়া পাবার পর পাভেল কিছুদিন বুরানভস্কির বাড়িতে রইল। তোনিয়া এখানেই আছে। পাভেল তোনিয়াকে অবিলম্বে কমসমলের কাজকর্মের মধ্যে টেনে নেবার চেষ্টা করল। শহরের কমসমলের একটা সভায় উপস্থিত থাকার জন্য তোনিয়াকে আমন্ত্রণ জানিয়ে সে এ ব্যাপারের সূত্রপাত করল। তোনিয়া যেতে রাজি, কিন্তু সভায় যাবার জন্য পোশাক বদলে সে যখন তার ঘর থেকে বেরিয়ে এলো তখন তাকে দেখে পাভেল দারুণ বিরক্তির সঙ্গে নিজের ঠোঁট কামড়ে ধরল। খুব কেতাদুরস্ত পোশাক পরে নিজেকে রীতিমতো চটকদার করে তুলেছে সে। পাভেল বুঝতে পারল যে এটা কমসমলের সভায় একেবারেই বেখাপ্পা হয়ে পড়বে। তাদের মধ্যে প্রথম ঝগড়ার কারণ ঘটল এই নিয়ে। কেন এরকম পোশাক পরতে গেল পাভেল এই প্রশ্ন তোলাতে চটে উঠল তোনিয়া। কেন যে আমাকে আর সকলের মতোই দেখতে হতে হবে তা তো বুঝে উঠতে পারছি না। আমার পোশাকে যদি তোমার না পোষায় তাহলে আমি না হয় বাড়িতেই থাকি। কমসমল সমিতির ক্লাব ঘরে আর সকলের বিবর্ণ কুর্তা আর ছেঁড়া খোঁড়া ব্লাউজের মধ্যে তোনিয়ার সুন্দর পোশাকটা সকলের এত চোখে ঠেকল যে পাভেল দারুণ অস্বস্তি বোধ করতে লাগলো সমস্তক্ষণ। কমসমলের তরুণ সভ্যরা সবাই তাকে বাইরের লোক হিসেবেই ধরে নিল। তাকে যে এরা পছন্দ করছে না সে সম্বন্ধে সচেতন হয়ে উঠে তোনিয়াও সবাইকে অগ্রাহ্য করার একটা উন্নাসিক মনোভাব দেখালো।
জাহাজঘাটার কমসমল সংগঠনের সম্পাদক পাংক্রাতব, মোটা সুতির জামা পরা, চওড়া কাঁধ, ডক খালাসি। সে পাভেলকে একপাশে ডেকে চোখের ইশারায় তনিয়াকে দেখিয়ে ভ্রুকুটি করে বলল, এই পুতুলটিকে তুমি এখানে নিয়ে এসেছো নাকি? হ্যাঁ, কাটা কথায় জবাব দিল পাভেল। পানক্রাতব মন্তব্য করল, চেহারা দেখে মনে হচ্ছে এখানকার সঙ্গে ও ঠিক খাপ খাচ্ছে না। বড্ড বেশি রকমের বুর্জোয়া গোছের দেখতে। এখানে এসে জুটলো কি করে? রগ দুটো দপদপ করে উঠল পাভেলের। ও আমার এক বন্ধু, আমি ওকে এনেছি এখানে, বুঝলে? আমাদের প্রতি ওর মোটেই কোনো বিরুদ্ধ মনোভাব নেই, যদিও নিজের সাজ পোশাকের দিকে ওর বড় বেশি নজর। কে কিরকম পোশাক পরছে তাই দেখে সবসময় মানুষকে যাচাই করতে পারো না তুমি। তুমি যেমন জানো তেমন আমিও জানি কাকে এখানে আনা যায় না আর কাকে এখানে যায়। সুতরাং তোমার অত খবরদারি করার কোনো দরকার নেই কমরেড। সে বেশ একটু ঝাঁঝালো আর অপমানজনক কিছু বলতে যাচ্ছিল, কিন্তু পানক্রাতব যে সভায় সাধারণ মতটাকেই প্রকাশ করেছে সেটা বুঝতে পেরে সে সামলে নিল এবং তার সমস্ত রাগটা গিয়ে পড়ল তনিয়ার উপর। যা ওকে বলেছিলাম ঠিক তাই হলো। কি দরকারটা পড়েছিল ওর অমনিধারা চাল দেখাতে যাবার? সেই দিন সন্ধ্যায় তাদের বন্ধুত্বের শেষ অধ্যায়ের সূত্রপাত হলো। পাভেল যে সম্পর্কটাকে এতদিন চিরস্থায়ী বলে ভেবে এসেছে, গভীর ক্ষোভ আর হতাশার সঙ্গে সেই সম্পর্কটার মধ্যে ফাটল লক্ষ্য করতে লাগলো সে। আরো কয়েকটা দিন কেটে গেল। প্রত্যেকবার দেখাশোনার মধ্যে দিয়ে, কয়েকটা সংলাপের মধ্যে দিয়ে তারা ক্রমশই পরস্পরের কাছ থেকে দূরে সরে যেতে লাগলো। তনিয়ার খেল ও ব্যক্তি স্বাতন্ত্র্য পাভেলের কাছে ক্রমশই অসহ্য হয়ে উঠছে। দুজনেই অনুভব করছে ওদের মধ্যে ছাড়াছাড়িটা অনিবার্য। আজ তারা শেষবারের মতো কুপেচেস্কি বাগানে মিলিত হয়েছে। শুকনো পাতায় পথগুলো ঢেকে গেছে। উঁচু খাড়াইটার কাছে ওরা আলসের ধারে এসে দাঁড়িয়ে নিচে নিপারের ধূসর জলের ঢেউয়ের দিকে তাকিয়ে আছে। সাঁকোটার মস্ত উঁচু খিলানের ওপাশে একটা ছাদ খোলা বড় নৌকো পেছনে দুটো ভারী বাজরা টেনে নিয়ে ক্লান্তভাবে নদী বেয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে। অস্তগামী সূর্য ওপারের ত্রুখানব চূড়াটার বুকে সোনার ছাপ এঁকে দিয়েছে। ঘরবাড়িগুলোর ছাদ আর জানলায় আগুন ধরে গেছে যেন। সূর্যের সোনালি আলোর দিকে তাকিয়ে তনিয়া গভীর বিষাদের সঙ্গে বলল, ওই ডুবন্ত সূর্যের মতোই আমাদের বন্ধুত্বও কি মিলিয়ে যাবে? পাভেল এক দৃষ্টে তাকিয়েছিল ওর মুখের দিকে। কঠিন চোখে ভ্রুকুটি করে নিচু গলায় উত্তর দিল, তনিয়া, আমাদের মধ্যে এসব কথা আগেও হয়ে গেছে। তুমি তো জানোই আমি ভালোবেসেছিলাম তোমাকে। এখনো আমার ভালোবাসা ফিরে আসতে পারে, কিন্তু তার জন্য তোমাকে মিলতে হবে আমাদের সঙ্গে। আমি আর সেই আগেকার পাভলুসা নেই। পার্টির চেয়ে তোমাকে বড় করে দেখব এ কথা যদি ভেবে থাকো, তাহলে আমি তোমাকে স্বামী হিসেবে খুশি করতে পারবো না। কারণ আমি সর্বদাই পার্টিকে আগে স্থান দেব, তারপরে স্থান দেব তোমাকে আর অন্য সব ভালোবাসার লোকেদের। নিবিড় বেদনা ভরা চোখে তনিয়া তাকিয়ে রইল নিচের ঘন নীল জলের দিকে। তার চোখ ভরে উঠল জলে। পাভেল তার বাদামি রঙের ঘন চুলের দিকে, তার পাশ ফেরানো মুখটার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল, যে মুখখানাকে সে এত নিবিড়ভাবে চেনে। মেয়েটির প্রতি একটা করুণার উচ্ছ্বাসে ভরে উঠল তার মন। যে মেয়েটি তার কাছে একসময় ছিল সবচেয়ে কাছাকাছি, সবচেয়ে প্রিয়। তনিয়ার কাঁধের উপর আস্তে হাতখানা রাখল সে। তনিয়া, তোমার বাঁধন ছিঁড়ে ফেলে আমাদের সঙ্গে এসে মিলে যাও। একসঙ্গে কাজ করার মধ্যে দিয়ে এসো আমরা মালিক শ্রেণীকে উৎখাত করি। আমাদের মধ্যে অসংখ্য ভালো ভালো মেয়ে আছে, তারা এই নিদারুণ লড়াইয়ের সব রকম বোঝা বইছে, সব রকমের কষ্ট আর অসুবিধে সইছে। তারা তোমার মতো শিক্ষিত না হতে পারে, কিন্তু কেন কেন তুমি আমাদের মধ্যে আসতে চাও না? তুমি বলেছ চুজানিন তোমার উপর অত্যাচার করার চেষ্টা করেছিল, কিন্তু চুজানিনটা তো একটা বিকারগ্রস্ত বাজে লোক, ও তো যোদ্ধা নয়। তুমি বলেছ কমরেডরা নাকি তোমার সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করেনি, কিন্তু তুমি বা কেন সেদিন ওরকম বড় লোকদের নাচের আসরে যাবার মতো পোশাক পরেছিলে? দোষটা তোমারই থুনকো আত্মাভিমানের। আর সবাই পড়ছে বলেই আমাকেও এই পুরনো নোংরা ফৌজি কর্তা পড়তে হবে কেন, এরকম ভেবেছিলে তুমি? একজন শ্রমিককে ভালোবাসার সাহস তোমার ছিল, কিন্তু তুমি তো কোনো মন গড়া ধারণাকে ভালোবাসতে পারো না।
তোমার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে বলে আমি দুঃখিত। তোমার কথা আমি চিরদিন মনে রাখব। আর কিছু বলল না পাভেল। পরের দিন পাভেল রাস্তায় দেখতে পেল আঞ্চলিক চেকা কমিটির সভাপতির একটা নির্দেশ লটকানো রয়েছে দেওয়ালের গায়ে। তাতে নাম সই করা রয়েছে ঝুকরাই। তার হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে উঠল। অনেক হাঙ্গামার পর সে জাহাজি ঝুকরাইয়ের দপ্তরে ঢুকবার অনুমতি পেল। শান্ত্রীরা কিছুতেই তাকে ঢুকতে দেবে না। ফলে পাভেল এমন একটা হইচই বাঁধিয়ে দিল যে প্রায় গ্রেপ্তার হয় আর কি। অবশ্য শেষ পর্যন্ত ঢুকতে দিল সে। ফিওদর তাকে আন্তরিক খুশির সঙ্গে অভ্যর্থনা জানালো। তার একটা হাত কাটা গেছে, গোলা লেগে উড়ে গিয়েছিল হাতখানা। ওদের কথাবার্তা তৎক্ষণাৎ কাজের আলোচনায় মোড় নিল। যুদ্ধফ্রন্টে ফিরে যাবার জন্য উপযুক্ত না হয়ে ওঠা পর্যন্ত তুমি আমাকে এখানকার প্রতিবিপ্লবীদের উৎখাত করার কাজে সাহায্য করতে পারো। কাল থেকেই কাজ শুরু করে দাও, বলল ঝুকরাই। সাদা কর্তা পুলিশদের সঙ্গে লড়াই শেষ হয়ে গেছে। লাল ফৌজ শত্রুপক্ষকে একেবারে ওয়ারশর দেওয়াল পর্যন্ত হটিয়ে নিয়ে এসেছিল, কিন্তু তাদের অস্ত্রশস্ত্র আর লোক সংখ্যা কমে আসায় এবং রসদ যোগান দেবার ঘাঁটি অনেক পেছনে পড়ে থাকায় তারা পুলিশদের এই শেষ ঘাঁটিটা দখল করে নিতে পারেনি। তাই তারা পিছিয়ে এসেছে। ওয়ারশ থেকে লাল ফৌজের এই পিছিয়ে আসার ব্যাপারটাকে পুলিশরা নাম দিয়েছে বিসচুলার দৈব ঘটনা। এর ফলে ধনিক শ্রেণীর পোল্যান্ড আরো কিছুদিনের মতো আয়ু ফিরে পেল। পুলিশ সোভিয়েত সমাজবাদী প্রজাতন্ত্রের স্বপ্ন কার্যকরী করে তুলতে আরো কিছুটা দেরি থেকে গেল। রক্তাক্ত দেশ এখন খানিকটা বিশ্রাম চায়। পাভেল তার আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করবার সুযোগ পেল না, কারণ শেপেতোভকা আবার পুলিশ দখলে চলে গেছে এবং সেটা সাময়িকভাবে একটা সীমান্ত ঘাঁটি হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধবিরতি চুক্তির কথাবার্তা চলছে। চেকার জন্য নানান ধরনের কাজে পাভেলের দিন রাত্রি কাটছে। তার নিজের শহর পুলিশদের দখলে চলে গেছে শুনে সে খুব দুশ্চিন্তায় পড়ে গেছে। ঝুকরাইকে সে জিজ্ঞেস করলো, এখন যদি যুদ্ধবিরতি চুক্তি হয়ে যায় তাহলে আমার মা কি সীমান্তের অন্যদিকে পড়ে যাবে? ফিওদর তার ভয় দূর করল। খুব সম্ভব গেরিনের মধ্যে দিয়ে নদীটার গতিপথ ধরে সীমান্ত নির্দিষ্ট হবে। তার মানে তোমাদের শহরটা আমাদের এলাকার মধ্যেই পড়বে। যাই হোক, খুব শিগগিরই জানতে পারবো আমরা। পুলিশ সীমান্ত থেকে দক্ষিণে সৈন্যবাহিনী চালান করে দেওয়া হচ্ছে, কারণ ওদিকে সোভিয়েত প্রজাতন্ত্র যখন পুলিশ সীমান্তে তার সমস্ত মনোযোগ সংহত করেছে, তখন র্যাঙ্গেল এদিকে এই বিরতির সুযোগে ক্রিমিয়ায় তার গোপন ঘাঁটি থেকে গুঁড়ি মেরে বেরিয়ে এসে নিপার নদীর ধার ঘেঁষে উত্তর দিকে তার অব্যবহৃত লক্ষ্য ইয়েকাতরিনস্লাভ এলাকাকে দখল করার জন্য এগিয়ে আসতে লেগেছে। পুলিশদের সঙ্গে লড়াই শেষ হয়ে যাওয়ায় সোভিয়েত সরকার প্রতিবিপ্লবীদের এই শেষ ঘাঁটিটাকে নিশ্চিহ্ন করে দেবার জন্য অবিলম্বে ফৌজ পাঠিয়ে দিল। ট্রেন ভর্তি সৈন্যদল, ঠেলাগাড়ি, রান্নার সরঞ্জাম আর কামান দক্ষিণ দিকে যাবার পথে কিয়েভের মধ্যে দিয়েই বেরিয়ে যাচ্ছে। এই অঞ্চলে যানবাহন চলাচলের জন্য যে চেকা কমিটি আছে তারা ইদানিং প্রাণপণে পরিশ্রম করছে। যানবাহন চলাচল অসম্ভব রকম বেড়ে যাওয়ায় মাঝে মাঝে যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে চলাচল একদম বন্ধ হয়ে যাচ্ছে, তাদের সেসব নিয়ন্ত্রণ করতে হচ্ছে। স্টেশনগুলোয় ট্রেন আটকে আছে, খালি লাইন না পাওয়ায় চলাচল প্রায়ই বন্ধ থাকছে। কোনো না কোনো সৈন্যবাহিনীর চলার পথ পরিষ্কার করে দেবার হুকুম দিয়ে টেলিগ্রাফ অপারেটররা অসংখ্য জরুরি তার পাঠাচ্ছে টরে টক্কা শব্দে। টেলিগ্রাফ যন্ত্রের মধ্যে থেকে ফুটকি আর ড্যাশ চিহ্নিত অন্তহীন লম্বা কাগজের ফিতে বেরিয়ে আসছে। প্রত্যেকটাই সর্বাগ্রে বিবেচনার জন্য দাবি জানাচ্ছে, অন্য সব কিছুর আগে এটা করা চাই, এটা সামরিক হুকুম, অবিলম্বে পথ পরিষ্কার করে দাও। প্রায় প্রত্যেকটা তার বার্তাতেই একবার করে মনে করিয়ে দেওয়া হচ্ছে যে এই হুকুম না মানা হলে বিপ্লবী সামরিক আদালতে অভিযুক্ত করা হবে। স্থানীয় চলাচল নিয়ন্ত্রণের চেকা কমিটির কাজের ফলে এই দিকটায় যানবাহন বিনা বাধায় চলাচল করতে পারছে। বিভিন্ন সৈন্যদলের অধিনায়কেরা অনবরত চেকার সদর দপ্তরে রিভলভার বাগিয়ে ঢুকে পড়েই দাবি জানাচ্ছে যে ফৌজের সর্বাধিনায়কের সই করা অমুক নম্বরের টেলিগ্রাম অনুযায়ী তাদের ট্রেনটাকেই আগে রওনা করে দেওয়া হোক। সেটা করা যে অসম্ভব এ কৈফিয়ত শুনতে কেউই রাজি নয়। আমাদের ট্রেনটা রওনা করে দিতেই হবে, তা করতে গিয়ে যদি তোমার কলিজা ফেটেও যায় তবুও। এবং একদম ভীষণ গালাগাল বেরিয়ে আসছে। তারপর বিশেষ গুরুতর ব্যাপারগুলোয় ঝুকরাইয়ের জরুরি তরফ পড়ে। তখন এইসব উত্তেজিত মানুষগুলো, যারা পরস্পরকে ওইখানেই গুলি করে মারবার জন্য তৈরি,
তারা সব সঙ্গে সঙ্গে শান্ত হয়ে পড়ে। এই লৌহ দৃঢ় মানুষটির শান্ত আর বরফের মতো ঠান্ডা গলার স্বরের কাছে কোনো যুক্তি টেকে না। তার উপস্থিতির ফলেই খাপের মধ্যে রিভলভারগুলো ফের ঢুকে যায়। মাঝে মধ্যে পাভেল মাথার মধ্যে একটা ভীষণ যন্ত্রণা নিয়ে অফিস থেকে টলতে টলতে স্টেশনের প্ল্যাটফর্মে বেরিয়ে আসে। চেকা কমিটির কাজে তার স্নায়ুর উপর ভয়ানক রকম চাপ পড়ছে আজকাল। একদিন সে হঠাৎ একটা গুলিগোলার বাক্সে বোঝাই ছাদ খোলা গাড়ির উপরে সার্জি ব্রুজাককে দেখতে পেল। সার্জি গাড়িটার উপর থেকে লাফিয়ে পাভেলের উপর ঝাঁপিয়ে পড়ে প্রায় তাকে চিৎপাত করে ফেলে দিয়ে দু হাতে জড়িয়ে ধরল তার বন্ধুকে। পাফকা, ওরে বজ্জাত, তোর উপর চোখ পড়ার সঙ্গে সঙ্গেই বুঝেছি যে তুই ছাড়া আর কেউ না। এই দুই তরুণ বন্ধুর মধ্যে এত কথা বলার আছে যে কোথা থেকে তারা শুরু করবে বুঝে উঠতে পারছে না যেন। ওদের দুজনের শেষ দেখা হবার পর কত কি ঘটে গেছে। পরস্পরকে প্রশ্নে জর্জরিত করে উত্তরের অপেক্ষা না করেই তারা কথা বলে যেতে লাগলো। কথাবার্তায় এত ডুবে গেছে তারা যে ইঞ্জিনের হুইসেল সার্জির কানে যায়নি। ট্রেনটা যখন স্টেশন ছেড়ে বেরিয়ে যাবার জন্য চলা শুরু করেছে তখন শেষ পর্যন্ত তাদের মধ্যে ছাড়াছাড়ি হলো। তবু তখনও তাদের অনেক কথা বলতে বাকি ছিল পরস্পরকে, কিন্তু ট্রেনটা ক্রমশই দ্রুত গতি নিচ্ছে। সার্জি তার বন্ধুর উদ্দেশ্যে চেঁচিয়ে কি একটা কথা বলে প্ল্যাটফর্ম থেকে ছুটতে ছুটতে একটা মাল কামরার খোলা দরজা ধরে ফেলল। ভেতর থেকে কয়েকটা হাত বেরিয়ে এসে তাকে ধরে টেনে তুলে নিল। তার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ পাভেলের মনে পড়ল ভালিয়ার মৃত্যু সম্বন্ধে সার্জি কিছুই জানে না, কারণ সেপেতোপকা ছাড়ার পর ও আর সেখানে যায়নি। আর আজকের এই অপ্রত্যাশিতভাবে দেখা হয়ে যাবার এই সময়টুকুর মধ্যে পাভেলেরও সে কথাটা বলতে ভুল হয়ে গেছে। পাভেল ভাবল না জানাটাই ভালো, ওর মনের শান্তি তাতে বজায় থাকবে। সে জানত না যে বন্ধুর সঙ্গে আর কোনোদিন তার দেখা হবে না। সার্জিও জানত না যে হেমন্ত বাতাসের দিকে বুক খোলা অবস্থায় গাড়ির ছাদে দাঁড়িয়ে সে তার মৃত্যুর মুখে এগিয়ে চলেছে। দোরোশেনকো নামে একজন লাল ফৌজের সৈন্য সার্জিকে তাড়া দিল। ওখান থেকে নেমে এসো সেরিওজা। দোরোশেনকোর গায়ে একটা কোট যার পেছন দিকটা পুড়ে গিয়ে গর্ত হয়ে গেছে। হেসে বলল সার্জি, ঠিক আছে, বাতাসের সঙ্গে আমার খুব ভাব আছে। এক সপ্তাহ বাদে প্রথম লড়াইয়ের দিনেই একটা এলোপাথারি বুলেট এসে সার্জির বুকে বিঁধল। যন্ত্রণায় যেন ছিঁড়ে গেল বুকটা। শূন্যে কি যেন মুঠো করে ধরবার চেষ্টা করলো, তারপর বুকে হাত দুটো জোরে চেপে ধরে কয়েক পা টলতে টলতে এগিয়ে গিয়ে ঘুরে পড়ে গেল সে মাটির ওপর ভারী একটা বোঝার মতো। ইউক্রেনের সীমাহীন স্টেপভূমির দিকে তার দৃষ্টিহীন নীল চোখ দুটি নিষ্পলক তাকিয়ে রইল। দুর্বল দেহে চেকার পরিশ্রম সাপেক্ষ কাজকর্ম পাভেলের স্নায়ুর উপর দারুণ একটা প্রতিক্রিয়ার সৃষ্টি করছে। দুর্বল দেহে চেকার পরিশ্রম সাপেক্ষ কাজকর্ম পাভেলের স্নায়ুর উপর দারুণ একটা প্রতিক্রিয়ার সৃষ্টি করছে। মাঝে মাঝে প্রচণ্ড মাথা ধরাটা তার ক্রমশই বাড়ছে, কিন্তু একবার একাদিক্রমে দুরাত্রি জাগার ফলে অজ্ঞান হয়ে পড়ার পরই তবেই সে ঝুকরাইয়ের সঙ্গে ব্যাপারটা আলোচনা করবে বলে ঠিক করল। তোমার কি মত ফিওদর? আমি যদি অন্য কোনো কাজে লাগার চেষ্টা করি তাহলে কেমন হয়? আমার নিজের সবচেয়ে পছন্দ বড় কারখানা ঘরে যন্ত্রের কাজ। ওটা আমার নিজের পেশা। ভয় হচ্ছে আমার মাথার মধ্যে কি যেন গন্ডগোল হয়েছে। চিকিৎসা কমিশনে ওরা আমাকে ফৌজের কাজের পক্ষে অনুপযুক্ত বলে দিয়েছে, কিন্তু এ ধরনের কাজে যুদ্ধ সীমান্তে লড়াইয়ের কাজের চেয়েও পরিশ্রম বেশি। এই দুদিন ধরে সুতিরের ডাকাত দলটাকে পাকড়াও করতে গিয়ে আমার শরীরটা একেবারে ভেঙে পড়েছে। এইসব মারামারির কাজ থেকে আমি সম্পূর্ণ বিশ্রাম চাই কিছুদিনের জন্য। দেখতেই পাচ্ছ ফিওদর, আমি যদি খাড়া হয়ে দাঁড়াতেই না পারি তাহলে আর তোমার কি কাজে লাগবো বলো? উদ্বেগ ভরা চোখে ঝুকরাই পাভেলের মুখখানা ভালো করে দেখল। হ্যাঁ, তোমাকে বিশেষ ভালো দেখাচ্ছে না। আমারই দোষ। অনেক আগেই আমার তোমাকে ছেড়ে দেওয়া উচিত ছিল, কিন্তু বড্ড ব্যস্ত ছিলাম বলে লক্ষ্য করিনি। এই কথাবার্তার অল্পক্ষণ পরেই পাভেল কমসমলের আঞ্চলিক কমিটিতে এসে উপস্থিত হলো। তার হাতে একটা কাগজ, যাতে বলা হয়েছে যে তাকে কাজ দেবার জন্য কমিটির কাছে পেশ করা হলো। মাথার ওপর থেকে টুপিটা কায়দা করে প্রায় নাকের ওপর ঠেলে দেওয়া একটু পাকা গোছের একটা ছেলে
কাগজটার উপর তাড়াতাড়ি চোখ বুলিয়ে নিয়ে বলল, চেকা থেকে আসছো? হ্যাঁ, ভারী ফুর্তির ওই সংগঠনটা। এখানে আমরা তোমার জন্য এক্ষুনি কাজ জুটিয়ে দিচ্ছি। যাকে পাওয়া যায় তাকেই আমাদের দরকার। কোথায় যেতে চাও তুমি? কমিশন বিভাগ? না। আচ্ছা, তাহলে জাহাজ ঘাটায় প্রচার আন্দোলনের বিভাগ সম্বন্ধে কি মনে করো? তাও না? তাহলে তো মুশকিল হলো। ওখানকার কাজটা ভালো ছিল, আলাদা ভালো খাবারও পাওয়া যায়। পাভেল তার কথায় বাধা দিল। আমি বড় রেলওয়ে কারখানাটায় যেতে চাই, বলল সে। রেলওয়ে কারখানায়? হাঁ হয়ে গেল ছেলেটির মুখ। হুম, সেখানে আমাদের কাউকে দরকার পড়বে বলে আমার মনে হয় না। তবে তুমি রিতা ইউস্তিনোভিচের কাছে একবার যাও, সে তোমাকে একটা কোথাও কাজে লাগিয়ে দেবে। ঘন গায়ের রং রিতা উস্তিনোভিচের। তার সঙ্গে দেখা করার পর অল্পক্ষণ কথাবার্তার শেষে ঠিক হয়ে গেল পাভেল রেলওয়ে কারখানায় কাজ করবে আর সেখানকার কমসমল সংগঠনের সম্পাদক হিসেবে নিযুক্ত হবে। ইতিমধ্যে বলশেভিক বিরোধী সৈন্যরা ক্রিমিয়ার প্রবেশপথটায় জড়ো হয়ে প্রতিরোধ গড়ে তুলেছে। এককালে এই লম্বা সরু ভূখণ্ডটি ছিল ক্রিমিয়ান তাতার আর জাপোরোজিয়ে কসাকদের বাসভূমির মধ্যবর্তী সীমান্ত রেখা। এখন এটা আধুনিক সশস্ত্র সৈন্যব্যূহে সাজানো পেরকপের যুদ্ধ সীমান্ত। এবং এই ক্রিমিয়াতে পেরেকপের পেছনে গোটা দেশের সব জায়গা থেকে তাড়া খেয়ে এসে আশ্রয় নিয়েছে পুরনো দুনিয়ার যত ধনী জমিদার সম্ভ্রান্ত গোষ্ঠী। মদের নেশায় চুর হয়ে এরা হুল্লোড় করে বেড়ায়। এখানে আর তাদের কোনো বিপদের সম্ভাবনা নেই, এরকম একটা মিথ্যা অন্ধ বিশ্বাসের বশে তারা নিজেদের আসন্ন অন্তিম দিনের দিকে চোখ বন্ধ করে বসে আছে। তুষার ঝড়ে পড়া এক শীতার্ত হেমন্তের রাত্রে শ্রমজীবী মানুষের হাজার হাজার সন্তান ঝাঁপিয়ে পড়ল শিবাস নদীর বরফ জমা জলের বুকে। অন্ধকারের আড়ালে উপসাগরটা পার হয়ে এসে দুর্গের ভেতরকার শত্রু সৈন্যকে পেছন থেকে হঠাৎ আক্রমণ করা তাদের উদ্দেশ্য। এই হাজার হাজার লোকের মধ্যে একজন, ইভান ঝার্কি, মেশিনগানটা যাতে জলে ভিজে না যায় তার জন্য সেটাকে মাথার উপর তুলে ধরে সে জল কেটে চলেছে। তারপর ভোরবেলায় পেরেকপের বাসিন্দারা যখন পাগলের মতো উত্তেজিত হয়ে ছোটাছুটি করছে, সামনের দিক থেকে হঠাৎ আক্রমণে দুর্গের প্রতিরোধ বিপর্যস্ত, তখন শিবাস নদী পার হয়ে আসা প্রথম দলটি লিতোভস্কি উপদ্বীপের ওপর তীরে উঠে পড়েছে বলশেভিক বিরোধী সৈন্যদের পেছন থেকে আক্রমণ করার জন্য। এবং প্রথম যারা পাথুরে ডাঙাটায় এসে উঠেছে তাদের মধ্যে ইভান ঝার্কি একজন। এরকম হিংস্র লড়াই এর আগে আর হয়নি। জল থেকে লাল ফৌজের সৈন্যদের উঠে আসার সময় তাদের উপর বর্বর নির্মমতার সঙ্গে ঝাঁপিয়ে পড়ল বলশেভিক বিরোধী ঘোড়সওয়ারেরা। ঝার্কির মেশিন গান অনর্গল মৃত্যু উদ্গীরণ করে চলল একবারও না থেমে। শীষের বৃষ্টির মধ্যে ঘোড়া আর মানুষের দেহের স্তূপ জমে উঠল। দ্রুত ক্রমান্বয়ে নতুন গুলির ম্যাগাজিন পরিয়ে নিচ্ছে ঝার্কি তার মেশিন গানের মুখে। শত শত কামানের গোলার আওয়াজে পেরেকপ গর্জন করে উঠল। গোটা পৃথিবীটাই যেন একটা অতল গহ্বরের মধ্যে তলিয়ে যাচ্ছে। হাজার হাজার বোমার আঘাতে মৃত্যুর কান ফাটানো আর্ত আওয়াজ বিদীর্ণ করে দিচ্ছে আকাশ। গোলাগুলো বহুদূর পর্যন্ত অসংখ্য ছোট ছোট টুকরো ছড়িয়ে দিয়ে ফেটে পড়ছে। ছিন্ন ভিন্ন মাটি কালো মেঘ হয়ে শূন্যে উঠে যাচ্ছে সূর্যকে ঢেকে দিয়ে। বিভৎস জানোয়ারটার মাথাটা গুঁড়ো হয়ে গেল। ক্রিমিয়ার ভেতরে বয়ে চলল ১ নম্বর ঘোড়সওয়ার বাহিনীর লাল বন্যা। ওরা চলেছে শেষ অমোঘ আঘাতটা হানবার জন্য। প্রাণের ভয় দিশেহারা বলশেভিক বিরোধী সৈন্যরা আতঙ্কে আত্মহারা হয়ে ছুটে চলল বন্দর ছেড়ে যাওয়া জাহাজগুলোয় চাপবার জন্য। ছেঁড়া খোড়া কোর্তার নিচে যেখানে নির্ভীক হৃৎপিণ্ডগুলি ধুকপুক করে, ঠিক সেই জায়গাটার উপর কোর্তার গায়ে প্রজাতন্ত্রী সরকার সোনার অর্ডার অব দ্য রেড ব্যানার মেডেল আটকে দিল। ওই কোর্তাগুলিরই মধ্যে একটা কোর্তা কমসমলের মেশিন গান গোলন্দাজ ইভান ঝার্কির। পুলিশদের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি হয়ে গেল এবং ঝুকরাইয়ের ভবিষ্যৎবাণী অনুযায়ী শেপেতোভকা সোভিয়েত ইউক্রেনেই থেকে গেল। শহর থেকে প্রায় ২২ মাইল দূরে একটা নদী এখন সীমান্তের চিহ্ন। ১৯২০ ডিসেম্বরের এক স্মরণীয় সকালে পাভেল তার নিজের শহরে ফিরে এলো। বরফে ঢাকা প্ল্যাটফর্মটার উপর নেমে সে এক নজরে তাকালো শেপেতোভকা ১ নং প্ল্যাটফর্ম লেখা সাইনবোর্ডটার দিকে। তারপর বাঁয়ে ঘুরে সোজা স্টেশনের ডিপোয় গিয়ে আর্টেমের খোঁজ করলো,
কিন্তু তার দাদা সেখানে নেই। গায়ের ওপরে সামরিক কোটটা আঁট করে নিয়ে পাভেল বনের মধ্যে দিয়ে শহরের দিকে চলল। দরজায় ঘা পড়তে মারিয়া ইয়াকোভলেভনা ঘুরে দাঁড়িয়ে বলল, ভেতরে এসো। দরজা ঠেলে ঘরে ঢুকলো বরফে ঢাকা একটা মূর্তি। মারিয়া তার ছেলের প্রিয় মুখখানা দেখতে পেল। হাত দুটো বুকের উপর চেপে ধরল সে। আনন্দের আচ্ছন্নতায় সে মুখের কথা হারিয়ে ফেলেছে। ছেলের বুকের উপর ঝাঁপিয়ে পড়ে চুমোয় চুমোয় ভরে দিল সে তার মুখ। গাল বেয়ে ঝরে পড়ল সুখের অশ্রু। আর পাভেল সেই হালকা ছোট্ট দেহখানিকে সজোরে আঁকড়ে ধরে এক দৃষ্টিতে তাকিয়ে রইল মায়ের দুশ্চিন্তার ছাপ ধরা কষ্টের আর উদ্বেগের বলিচিহ্নিত মুখের দিকে। তার শান্ত হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে রইল সে। অনেক কষ্ট সয়েছে মারিয়া ইয়াকোভলেভনা। এবার আবার তার চোখের দৃষ্টিতে সুখের উজ্জ্বলতা ফিরে এলো। যে ছেলেকে আর কোনোদিন দেখতে পাবার আশা সে একেবারেই ছেড়ে দিয়েছিল, সেই ছেলে আবার ফিরে আসায় তার মুখের দিকে তাকিয়ে তার যেন আর আশ মেটে না। 3 দিন পরে এক গভীর রাত্রে কাঁধের ওপর তার সৈনিকের বোঁচকাটা বেঁধে যখন আর্তেমও ফিরে এসে ছোট্ট ঘরখানাকে ভরাট করে তুলল, তখন আর মারিয়া ইয়াকোভলেভনার সুখের সীমা রইল না। কোর্চাগিন পরিবার এতদিনে আবার পুনর্মিলিত হয়েছে। দুই ভাই মৃত্যুকে এড়িয়ে ঘরে ফিরে এসেছে। নিদারুণ কষ্ট আর নানান পরীক্ষার মধ্যে দিয়ে পার হয়ে এসে আবার পরস্পরের সঙ্গে মিলেছে তারা। মা তার ছেলেদের জিজ্ঞেস করলো, এখন কি করবি তোরা? হালকা সুরে আর্টেম জবাব দিল, আমি আবার ওই রেল কারখানাতেই গিয়ে ঢুকবো মা। আর পাভেল 2 সপ্তাহ বাড়িতে কাটানোর পর কিয়েভে ফিরে গেল। সেখানে অনেক কাজ পড়ে রয়েছে তার।